মেহের লজ্জায় কেঁপে উঠছে। ঠিক সেই সময় দরজা ঠেলে ঢুকে পড়ল নানিজান। নানিজান দাঁড়িয়ে থাকলেন দরজার সামনে, সাথে মেহেরের বাবা মা। সবাই হাঁ করে তাকিয়ে আছে। হায় আল্লাহ, এই মেয়েটা। নানিজান চোখ বড় বড় করে বলে উঠলেন, মা, তুমি তুমি কখন এলে? মেহের তো লজ্জায় কাঁপতে কাঁপতে কথাই জড়িয়ে ফেলল। মেহেরের বাবা কাশলেন, মুখে চাপা হাসি। উফ, নতুন দম্পতি, আমাদেরই ভুল, আমরা দরজা নক না করেই ঢুকে পড়েছি। আহনাফ বিন্দু মাত্র বিচলিত হলো না, বরং হেসে গম্ভীর গলায় বলল, আসলে আব্বু আম্মু নানিজান, আমি আপনার মেয়েকে বোঝাচ্ছিলাম সংসারটা কেমন করে সুন্দর হয়। নানিজান ভ্রু কুঁচকে তাকালেন। সংসার বোঝাতে এত কাছে টানাটানি লাগে নাকি? মেহের কানে হাত দিয়ে মাথা নিচু করে বলল, আল্লাহ, আমি আর বাঁচবো না। আহনাফ পাশ ফিরে হেসে ফেলল। রাতের খাবারের টেবিল ভরে উঠেছে নানা আয়োজন দিয়ে। পোলাও, গরুর মাংস, সালাদ, ভাজি, সবকিছু সুন্দরভাবে সাজানো। মেহের রান্নাঘর থেকে একের পর এক ডিশ টেবিলে নিয়ে আসছে। আহনাফ বসে বসে সব দেখছে। মেহেরের মা বললেন, আহনাফ অনেক ঝামেলা করলে বুঝি? রান্নাঘর থেকে তো শুধু তোমার গলা শুনতে পাচ্ছিলাম। আহনাফ হেসে উত্তর দিল, ঝামেলা না চাচি, এটা আসলে সারপ্রাইজ ছিল আপনাদের জন্য। মেহেরকে দিয়ে আমি রান্না করেছিলাম। মেহের চোখ বড় বড় করে তাকালো। আহনাফ, আমি তো কিছুই করিনি। চালটা ধুয়েছ, আমার ঘাম মুছে দিয়েছ, এগুলো কাজের মধ্যেই পড়ে। আহনাফ মুচকি হেসে বলল। নানিজান কাশলেন জোরে। এ তো দেহি রান্নার চেয়ে আদিক খেতে তা বেশি হয়েছে। সবাই হেসে ফেলল। মেহের লজ্জায় নিচে তাকালো। খাওয়ার মাঝেই আহনাফ হঠাৎ মেহেরের প্লেটে মাংস তুলে দিল। খাবো, তুমি সারাদিন কষ্ট করেছ। মেহের ফিসফিস করে বলল, উফ, এত লোকের সামনে এইসব বলবেন না তো। নানিজান চোখ রাঙালেন। ওরে বাবা, আজকালকার জামাইরা বউকে বউ বানায় না, খুঁটি বানায়, এক মুহূর্ত ছাড়া যায় না। আনোয়ার সাহেব হাসতে হাসতে বললেন, বেআইন একটু আধুনিক হতে হবে, এখানকার ছেলে মেয়েরা একটু আলাদা। মেহেরের মা হেসে মেয়ের জামাইয়ের দিকে তাকালেন। আমি তো শুধু চাই তোমরা দুজন একে অপরের সঙ্গে হয়ে থাকো। রান্নাবান্না, হাসি ঠাট্টা, মনোমালিন্য সবই সংসারের অংশ। আহনাফ সঙ্গে সঙ্গে মেহেরের মায়ের কথায় যোগ দিল। ঠিক তাই, আমি তো চাই মেহের শুধু আমার বউ না, আমার সেরা বন্ধু হোক। মেহের গাল লাল করে মাথা নিচু করে খেতে লাগলো। আহনাফ পাশে বসেই চাপা হাসি দিল। নানিজান গম্ভীর মুখে বললেন, বন্ধু ভালো, তবে মনে রেখো সংসার শুধু হাসি তামাশায় চলে না, দায়িত্ব আছে। আহনাফ মাথা নেড়ে সম্মতি দিল। তারপর পাশ ফিরে আস্তে করে মেহেরের কানে ফিসফিস করে বলল, শোনাবো, দায়িত্বের ব্যাপারটা তুমি আমি আমরা সামলাবো, তবে আধিক্যতার ব্যাপারটা শুধু আমার। মেহের লজ্জায় কেঁপে উঠল। ঠিক সেই সময় হঠাৎ দরজার বাইরে শব্দ হলো। ফাইজ আর খেয়া এসে পৌঁছালেন। আহনাফ, ফাইজ হাসি দিয়ে বলল, এটো হাতে ধরবি না আমায়। কে শুনে কার কথা? আহনাফ তাড়াহুড়ো করে উঠে তাদের কাছে গিয়ে জড়িয়ে ধরল ফায়েজকে। ফায়েজ ভাইকে বুকে জড়িয়ে ধরল। এবার তো পুরো পরিবার একত্র। খেয়া মেহেরের পাশে বসলো। মেহের হেসে ফিসফিস করে বলল, ভাবি, আপনাকে অনেক মিস করেছি আমি। আমিও তোমায় অনেক মিস করেছি পাগলি। খেয়া মেহেরের মাথায় হাত বুলিয়ে বলল। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে বসার ঘরে আড্ডা দিল। ফায়েজ, খেয়া, আহনাফ, মেহের, মা, বাবা, নানিজান, দাদু সবাই একসাথে হাসছে, গল্প শুনছে, বলছে। মেহের মনে মনে বলল, আজকের দিনটা সত্যিই আনন্দের। এটা হলো আমার ছোট্ট সুখ। মেহেরের বাবা মা এবং নানিজান সবাই চলে গেছে। বাড়িটা হঠাৎ কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। জানালার বাইরে ঝিঝি পোকার ডাক, দূর থেকে অজানা পাখির ডাক ভেসে আসছে। মেহের বারান্দায় দাঁড়িয়েছিল, হাতে এক কাপ গরম দুধ চা, কিন্তু ঠোঁটে তুলছে না, ভাবনায় ডুবে আছে। আহনাফ পেছন থেকে এসে ধীরে ধীরে তার পাশে দাঁড়ালো। এভাবে দাঁড়িয়ে আছো কেন? ঠান্ডা লাগবে। মেহের নিচু গলায় বলল, আজ বিকেল থেকে অনেক কিছু ভাবলাম। কি ভাবলে? আমি আদৌ তোমার জন্য ভালো বউ হতে পারবো তো?
মানে রান্না আসে না, সংসারে কাজ জানি না, সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করবে। আহনাফ হেসে তার হাত থেকে দুধের কাপ নিয়ে টেবিলে রাখলো। হাসাহাসি করতে দাও, আমি তো জানি তুমি সবচেয়ে ভালো মানুষ, আমার কাছে এতেই যথেষ্ট। মেহের মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমি ভয় পাচ্ছি যদি কোথাও কোনো কমতি পড়ে যায়, যদি কোনোদিনও অভিযোগ হয় আমার উপর। আহনাফ মৃদু গলায় বলল, শোনো মেহের, সংসার মানেই তো শেখা, কেউ জন্ম থেকে নিখুঁত হয় না। আমি যদি তোমাকে সত্যি ভালোবাসি তবে তোমার ভুল ত্রুটিও আমার কাছে প্রিয়। তুমি ঠিক যেমন তেমন করেই চাই। মেহের চোখে জল টলমল করে উঠল। তুমি কি সত্যি এতটা ভরসা করো আমায়? আহনাফ তার হাত নিজের হাতে নিয়ে দৃঢ় স্বরে বলল, ভরসা না, বিশ্বাস করি। আমি জানি তুমি আমার পাশে থাকলে আমি সম্পূর্ণ, আর তুমি না থাকলে আমি কিছুই না, অসম্পূর্ণ আমি। মেহের হেসে ফেলল কেঁদে কেঁদেই। মাথাটা আহনাফের বুকে রাখলো। আহনাফ বুকে জড়িয়ে নিল তার পিচ্ছি বউটাকে। চাঁদের আলো তাদের দুজনকে ছুঁয়ে দিচ্ছিল। সকালে মেহের চুপচাপ রান্নাঘরে ঢুকলো। সার্ভেন্ট দুজনকে ইমোশনাল ব্ল্যাকমেল করে রান্নাঘর থেকে বের করে দিল, কারণ আজ সে আহনাফকে সারপ্রাইজ দিতে চাচ্ছে। পেঁয়াজ কাটাকুটি, ডিম নিয়ে সে ব্যস্ত হয়ে উঠল, কিন্তু এক মুহূর্তের মধ্যে অভিজ্ঞতার অভাবে প্রিপারেশন গোলমাল হয়ে গেল। পাউরুটি নিচে পড়ে গেল, ডিম দুটো মেঝেতে ভেঙে ঘেটে গেছে। ওহ, ঠিক তখনই খেয়া রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। মেহের, কি হলো? তুমি এখানে কি করছো? মেহের হেসে বলল, আহনাফের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছিলাম আর সব নষ্ট। খেয়া ধীরে ধীরে কাছে এসে মেঝেতে হাঁটু গেড়ে বসলো। দেখো, প্রথমবার সবার এমন হয়, একটু শান্ত হও, আমি সাহায্য করি। সার্ভেন্ট ডেকে আগে রান্নাঘর পরিষ্কার করিয়ে নিল খেয়া, তারপর মেহেরকে রান্নার জন্য সাহায্য করছে। ঠিক সেই সময় আহনাফ রান্নাঘরে ঢুকলো। চোখ বড় বড় করে দেখলো তার পিচ্ছি বউটা চুলার ধারে দাঁড়িয়ে রান্না করছে। মেহের, তুমি কি রান্নাঘরে যুদ্ধ করছো? আহনাফ হেসে উঠল। মেহের লজ্জায় মাথা নিচু করে বলল, হাত পুড়ে যাবে, তুমি পারবে না, রান্না করার লোক আছে তো। খেয়া হেসে বলল, বাবা, বউয়ের জন্য মায়া আছে, ভাবির জন্য নেই। আমার বউয়ের জন্য আমি আছি, আহনাফের মায়া করে লাভ কি? ফায়েজ রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে কথাটি বলল। খেয়া লজ্জা পেল তার কথায়। ফায়েজ খেয়ার লাজ রাঙা মুখটা দেখে মুচকি হেসে তিনজনের উদ্দেশ্যে বলল, এখানে দেখছি মিশন রান্না গোলমাল হচ্ছে। আহনাফ মেহেরের পাশে দাঁড়িয়ে আছে, ফায়েজ খেয়ার পাশে। ভালো লাগছে এই সময়টা। আহনাফ ভাই ভাবির চোখের আড়ালে মেহেরের কোমরে চিমটি কাটলো। মেহের চোখ মুখ বন্ধ করে ব্যথাটা হজম করলো। আহনাফের দিকে তাকিয়ে কিছু বলার আগেই আহনাফ বলল, বউ, আজকের দিনটা তোমার কাছ থেকে পাওয়া আমার প্রথম সারপ্রাইজ। পুরো দম্ভর গৃহিণী লাগছে তোমায়, পুরো দস্তর গৃহিণী লাগছে তোমায়। গাল দুটো আগুনের তাপে টসটসে লাল হয়ে আছে। যদি দুটো চুমু খায় ঘর মতো গাল দুটোতে, তাতে কি আমার পাপ হবে? মেহের চোখ পাকিয়ে তাকালো, আর ফায়েজ এবং খেয়া খুব খুব করে কাঁচতে কাঁচতে বের হয়ে গেল। তারাও আহনাফের দুষ্ট আবদার শুনে ফেলেছে। আহনাফ মেহেরকে আরেকটু জ্বালানোর জন্য বলল, আমাকে সুযোগ দিয়ে গেল তোমাকে চুমু দেওয়ার জন্য। মেহের আহনাফের দিকে তাকানোর আগেই আহনাফ মেহেরের দুগালে দুটো চুমু দিয়ে শীষ বাজাতে বাজাতে বের হয়ে গেল রান্নাঘর থেকে। আর মেহের বিরক্ত ভঙ্গিতে ভাজি নাড়ল। লোকটার সময় বুঝে না। ধাত। ফায়েজ খেয়াকে নিয়ে বাগানের দিকে হাঁটতে শুরু করলো। ফায়েজ একটি গোলাপ গাছের টবের সামনে গিয়ে দাঁড়ালো। পাশে খেয়া দাঁড়িয়ে আছে। খেয়া হাসি মুখে বলল, দেখেছেন আপনার ভাইকে? রান্নার চেয়ে বরং বউকে বিরক্ত করাতেই বেশি আগ্রহ তার। ফায়েজ মুচকি হেসে উত্তর দিল, আহনাফ তো ছোট থেকে এরকম, সুযোগ পেলে অন্যকে খ্যাপানো তার শখ। এখন তো বউ পেয়েছে, তাই মেয়েরকেই খ্যাপাচ্ছে। খেয়া হাসতে হাসতে বলল, কিন্তু সত্যি কথা বলতে কি, দুজনকে দেখতে বেশ সুন্দর লাগে, দুজনকে একসাথে মানাচ্ছেও খুব। ফায়েজ খেয়ার দিকে এক ঝলক তাকালো। কেন আমাদের মানায়নি? তুমি কি আমাকে খোঁচা মারছো নাকি? না তো। খেয়া মুখ গম্ভীর করার ভান করলো। তবে ভাবছি
আপনিও যদি এমন রোমান্টিক হতেন খারাপ হতো না। ফাইজ ঠোঁট চেপে হেসে ফেলল। আমি যদি রোমান্টিক না হই তাহলে কে রোমান্টিক, তুমি? খেয়া ভ্রু কুচকে তাকালো। এখনো পর্যন্ত দেখি মোবাইল ছাড়া আপনার মাথায় কিছুই আসেনি। ফাইজ দুষ্ট ভঙ্গিতে বলল। তাহলে আজ থেকে আমি মোবাইল বাদ দিয়ে শুধু তোমাকেই সময় দেব, কেমন? খেয়া লজ্জায় চোখ ফিরিয়ে নিল। মুচকি হেসে বলল, কথাই তো সবাই রাজা, দেখি কাজে কতটা প্রমাণ দিতে পারেন। ওদের কথোপকথন কিছুটা শুনে আহনাফ হঠাৎ বলে উঠল, ভাইয়া, ভাবিকে কিন্তু একেবারে বসানোর চেষ্টা করবে না, তখন আবার আমার বউকে সব রান্না সামলাতে হবে। খেয়া হেসে বলল, আহনাব ভাই, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 4 আনা, হিসেব কেন শুনি? হুম। কথাটি শেষ করে তিনজন একসাথে হেসে উঠল। ডাইনিং টেবিল ভরে উঠেছে নানা রকম খাবারে। রুটি, গরুর মাংস, সালাদ, ভাজি, সব সুন্দর করে সাজানো। সবাই টেবিলে বসতেই আনোয়ার সাহেব গম্ভীর ভঙ্গিতে গলা খাকারি দিলেন। দাঁড়াচ্ছে। আমার 2 নাতি দেখি বউ নিয়ে একসাথে খেয়ে তেল ইস বসেছে, খুব ভালো। এখন দেখি কার সঙ্গে কাকে কতটা মানায়। কথা শুনেই মেহের অস্বস্তিতে নিচু হয়ে প্লেটের ভাত নেড়ে চেড়ে খেতে লাগলো। আহনাফ হেসে পাশ থেকে বলল, দাদু, মানানসই হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই, শুধু আমার বউটাকে একটু রান্না শেখাতে হবে। মেহের চোখ বড় বড় করে তাকালো। আহনাফ, আপনি না। কথা শেষ হওয়ার আগেই ফাইজ হেসে ফেলল। খেয়া পাশ থেকে খিলখিল করে হেসে বলল, দাদু ভাই, দেখছেন তো রান্নার নাম শুনলেই মেহেরের মুখ গোমরা হয়ে যায়। আনোয়ার সাহেব চশমার ফাঁক দিয়ে তাকালেন। মেয়ের বউ মানেই তো সংসারে আনন্দ। রান্না যদি পারিস ভালো, না পারলেও কোনো দোষ নেই, কিন্তু স্বামীকে খালি হাসি খুশি রাখতে হবে, এরাই আসুকা। আহনাফ সুযোগ বুঝে মজা করে বলল, এই তো শুনেছ দাদুর কথা, রান্না বাদ, আমাকে হাসি খুশি রাখাই তোমার প্রথম দায়িত্ব। মেহের হকচকিয়ে বলল, আমি কি সারাদিন শুধু আপনার মুখে হাসি ঝুলিয়ে রাখবো নাকি? ফাইজ আবার হেসে বলল, আহনাফ, আমার মনে হচ্ছে মেহুরে তোকে সহজে খুশি করবে না। খেয়া মেহেরের পক্ষ নিয়ে বলল, তবে আজকের রান্নাটা কিন্তু মেহের করেছে, আমি সামান্য হেল্প করেছি। গুড, রান্না ভালো হয়েছে, তবে মেহের আজকের পর থেকে রান্নাঘরে যাবি না, ঠিক আছে? মেহের হ্যাঁ বলে চুপচাপ নাস্তা খাচ্ছে। আনোয়ার সাহেব হেসে গম্ভীর গলায় বললেন, তোর বাবা যখন তোর মাকে বিয়ে করেছিল তখনও কিন্তু তোর মা রান্নার কিছুই জানতো না, পরে ধীরে ধীরে শিখেছে। তোদের বউয়েরাও তাই শিখে যাবে, তুই শুধু ধৈর্য ধর। আহনাফ দুষ্টুমি ভরা চোখে মেহেরের দিকে তাকালো। শুনলে তো মেহের, দাদুর ইতিহাস পর্যন্ত তোমার পক্ষে কথা বলছে। মেহের ভ্রুকুচকে গম্ভীর গলায় বলল, আপনি যদি আর একটা কথা বলেন আমি এক্ষুনি উঠে যাব। আনোয়ার সাহেব হেসে উঠলেন, আর বাকিরাও হেসে ফেলল। ফাইজ খেয়ার দিকে খানিকটা ঝুঁকে বলল, দেখেছ আমাদের সংসারে কত মজা জমেছে। খেয়া মৃদু হাসলো। আহনাফের উদ্দেশ্যে বলল, অবশ্যই, তবে মনে হয় আহনাব ভাইয়া আজ মেহেরের হাতে খোঁচা খেয়ে থাকবে। আহনাফ ওর মজা পেয়ে হেসে বলল, হোক, খোঁচা খাওয়া যদি বউর কাছ থেকে হয় তাহলে সেটাও আমি উপভোগ করতে রাজি আছি। সবাই একসাথে হেসে উঠল। ডাইনিং টেবিলের চারপাশে ছড়িয়ে পড়ল পারিবারিক উষ্ণতা আর আনন্দের রং। মেহেরের আজ থেকে কেবল শান্তি আর শান্তি। কয়েকদিন ধরে চলা এসএসসি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে আজ। সকালে শেষ পরীক্ষা দিয়ে দুপুরে সে ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। বাড়িতে ঢুকতেই খেয়া এগিয়ে এলো। কেমন হলো পরীক্ষা? মেহের মৃদু হেসে বলল, মোটামুটি ভালো, সব লিখতে পেরেছি। খেয়া স্নেহ ভরে মাথায় হাত রাখলো। ব্যাস, টেস্ট যদি ভালো হয় আসল পরীক্ষাও সুন্দর হবে ইনশাআল্লাহ। ঠিক তখনই আহনাফ এসে হাজির, হাতে ঠান্ডা শরবত ভর্তি গ্লাস। নাও, আমার পড়ুয়া বউয়ের জন্য পুরস্কার। মেহের অবাক হয়ে বলল, এটা আবার কি? আহনাফ হেসে উত্তর দিল, স্বামীর পক্ষ থেকে ছোট্ট ট্রিট, তবে শর্ত আছে, খাওয়ার আগে হাসি মুখে ধন্যবাদ বলতে হবে। মেহের লজ্জায় হেসে শরবত হাতে নিল। আহনাব ভাই, তুমি তো আসলেই মেয়েটাকে বিব্রত করার ওস্তাদ।
খেয়া হাসতে হাসতে কথাটি বলল। আনোয়ার সাহেব বারান্দা থেকে ভেতরে এসে গম্ভীর গলায় বললেন, পড়াশোনা আগে, সংসার পরে। মেহের, তোকে নিয়ে আমার অনেক আশা। বউ সংসারের চিন্তা এখন করবি না। তোর পরীক্ষা আছে, ভবিষ্যৎ আছে। মেহের দাদুর কথায় চুপচাপ মাথা নত করল। জি দাদু ভাই, আমি চেষ্টা করব ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে। খেয়া মৃদু হেসে যোগ করল, দাদুভাই ঠিকই বলেছেন, সংসার ধীরে ধীরে শিখে যাবে, কিন্তু কেরিয়ারটাই আসল। আহনাফ মজা করে বলল, মেহের, সংসার শেখার চিন্তা নেই, সেটা আমি নিজে শিখিয়ে দেব। এখন শুধু পড়াশোনা মন দাও। তবে মনে রেখো, পড়াশোনার পাশাপাশি আমাকে বিরক্ত করাও তোমার দায়িত্ব। মেহের হেসে মাথা নিচু করে ফেলল। চারপাশে হাসির রোল উঠল। এই ছোট্ট মুহূর্তে মেহের বুঝল তার পাশে শুধু স্বামী নয়, একটা পুরো পরিবার দাঁড়িয়ে আছে। বিকেল বেলা ঘর জুড়ে একটা অস্থিরতা টের পাওয়া যাচ্ছিল। ব্যাগ গোছানো হচ্ছে, ভেতরে কাপড় চোপড়, কিছু কাগজপত্র। মেহের আর চোখে বারবার তাকাচ্ছিল আহনাফের দিকে। আবার ঢাকার বাইরে যাচ্ছেন? আহনাফ ব্যাগের চেইন টেনে হেসে বলল, রাজনীতি করব, আর বাড়ি যাওয়া হবে না। এটা কি সম্ভব? একটা বড় মিটিং আছে, যেতে হবে। মেহের ঠোঁট কামড়ে চুপ করে রইল। আহনাফ একটু কাছে এসে বলল, মুখটা ছোট করে রেখেছো কেন? না, কিছু না। আহনাফ হালকা হাসি দিয়ে মেহেরের চিবুকটা তুলল। আমি তো যাচ্ছি 2 দিনের জন্য। তুমি বরং এই ফাঁকে ভালো করে পড়াশোনা করো, পরীক্ষাটা কাছে চলে এসছে। মেহের মৃদু স্বরে বলল, পড়াশোনা করব ঠিকই, কিন্তু আপনার জন্য চিন্তা হবে যে আমার রাজনীতি ঝুঁকিপূর্ণ, ঝামেলাও অনেক। দরজার কাছে দাঁড়িয়ে থাকা আনোয়ার সাহেব গম্ভীর গলায় বললেন, আহনাফ, রাজনীতি মানে শুধু স্লোগান দিয়ে না, দায়িত্ব আছে। তবে মনে রাখো, পরিবারের নিরাপত্তা কথাটাও ভাবতে হবে। আহনাফ সম্মান ভরে মাথা নোয়ালো। দাদু ভাই, আপনার দোয়া থাকলে সব সামলাতে পারবো। আনোয়ার চৌধুরী চলে গেলেন। মেহেরের চোখের কোণে জমা অভিমান দেখে আহনাফ মেহেরকে মৃদু গলায় বলল, আমাকে বিশ্বাস করো, আমি ফিরে আসবো, চিন্তা করবে না। মেহের আর কিছু বলল না, শুধু মাটিতে পায়ের বৃদ্ধা আঙ্গুল ঘুরাতে লাগলো। আহনাফ ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে গেছে 1 দিন হলো। বাড়িটা যেন ফাঁকা হয়ে গেছে মেহেরের কাছে। সকালে খেয়া পড়তে ডাকতে এলেও মেহেরের মনটা পড়াশোনায় বসছিল না। বারবার মনে হচ্ছিল আহনাফ এখন কোথায়, খেয়েছে তো, ক্লান্ত হয়েছে কিনা। খাওয়ার টেবিলে বসে আনোয়ার সাহেব খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ মেহের নিঃশব্দে জিজ্ঞেস করলো, দাদু ভাই, রাজনীতি করতে গিয়ে কেউ যদি বিপদে পড়ে? আনোয়ার সাহেব চোখের চশমার ফাঁক দিয়ে তাকালেন। রাজনীতি ঝুঁকির জায়গা, কিন্তু যার ভিতরে দেশ আর মানুষের জন্য দায়বদ্ধতা আছে, সে ভয় পায় না। মেহের আর কিছু বলল না, গলায় যেন একটা দলা এসে আটকালো। বিকেলে বই খুলে পড়ার চেষ্টা করছিল, হঠাৎ খাতার পাতায় নিজের অজান্তে লিখে ফেলল, আহনাফ, আপনি কি আমায় মিস করছেন? এমন সময় খেয়া এসে দেখে হেসে বলল, এই যে পরীক্ষার্থী, প্রেমের কবিতা লিখছো নাকি? মেহের লজ্জায় তাড়াতাড়ি খাতা বন্ধ করে দিল। না, এমনি আঁকিবুকি করছি। রাতে সবাই ঘুমিয়ে পড়লেও মেহের বারান্দায় এসে দাঁড়ালো। আকাশে পূর্ণিমার চাঁদ, বাতাসে শীতলতা। মনে হচ্ছিল আহনাফও হয়তো দূরে কোথাও একই আকাশের নিচে তাকিয়ে আছে। মৃদু স্বরে ফিসফিস করে বলল, ফিরে আসুন তাড়াতাড়ি। চট্টগ্রামের ভিড় ভাট্টায় দিনগুলো কেমন দম বন্ধ করে দিচ্ছিল আহনাফকে। সকাল থেকে রাত অবধি মিটিং, আলোচনা, দলীয় অফিসে অস্থির পরিবেশ। কেউ কারো দিকে তাকিয়ে হাসে না, শুধু হিসেব, তর্ক আর ঝগড়া। রাত তখন প্রায় 2:30। ক্লান্ত আহনাফ একা বসেছিল হোটেলের ছোট্ট বারান্দায়। হাতে সিগারেট ধরেছিল, আবার নিভিয়েও ফেলল। মনে হচ্ছিল মেহের যদি থাকতো, হয়তো একটা কথা শুনে বুকটা হালকা হয়ে যেত। অবশেষে মোবাইলটা হাতে নিল। কয়েক সেকেন্ড দ্বিধায় কাটলো, তারপর কল দিল মেহেরকে। ওপাশে কয়েকবার রিং হওয়ার পর ঘুম ঘুম গলায় মেহের ধরল, হ্যালো আহনাফ। ঘুমাচ্ছিলে? হ্যাঁ, কিন্তু আপনি হঠাৎ এভাবে রাত 3টায় ফোন দিলেন? আহনাফ একটু চুপ থেকে বলল, জানি বিরক্ত করলাম,
কিন্তু তোমার গলার শব্দ না শুনলে মনে হচ্ছিল পাগল হয়ে যাব। মেহেরের বুক কেঁপে উঠল। সে কিছু বলার আগেই আহনাফ আবার বলল, আমি তোমাকে খুব মিস করছি মেহের। মেহের চোখ বন্ধ করলো, গাল ভিজে এলো অজান্তেই। আমিও মিস করছি। সারাদিন পড়তে বসলেও আপনাকে মনে পড়ে। সবাই আছে বাড়িতে, কিন্তু কেন যেন একেবারেই একা লাগছে আমার। ও পাশে নীরবতা, মাঝে মাঝে নাক টানার শব্দ শুনে আহনাফ মৃদু হেসে বলল, দেখো, আমি কিন্তু সত্যিই ভাগ্যবান, আমার বউ এভাবে আমার জন্য কাঁদছে। উফ, মজা করবেন না আহনাফ, আমি সিরিয়াসলি বলছি। আমি চাই আপনি সাবধানে থাকুন। রাজনীতি মানেই তো বিপদ, আমি ভয় পাই এসব। আহনাফের কণ্ঠ এবার শান্ত হলো। ভয় পেও না, আমি তোমার দোয়ায় বাঁচব। শুধু প্রতিশ্রুতি দাও আমার জন্য অপেক্ষা করবে। মেহের আস্তে বলল, আমি আপনার অপেক্ষায় আছি। আহনাফ চোখ বন্ধ করে এক অদ্ভুত শান্তি অনুভব করলো। ফোন কেটে গেল, কিন্তু দুজনের মনেই তখন একই অনুভূতি। দূরত্ব থাকলেও তারা এখন সত্যি সত্যি একে অপরের স্মৃতিতে মিশে আছে। চট্টগ্রামের সকালটা আজ বড্ড অস্থির। আহনাফ রাজনৈতিক মিটিং শেষ করে তার গাড়ি বহরে ফিরছিল। সঙ্গে ছিল সিকিউরিটি, সাংবাদিকরা আর নির্বাচনী দলের কিছু সদস্য। হঠাৎ একটা বাঁকা মোড়ে গাড়ি বহরের গতির উপর হঠাৎ হামলা। কয়েকটি পাথর ছুঁড়ে মারা হলো। একটি গাড়ি সামান্য ধাক্কা খেয়েছে। আহনাফ দ্রুত বডিগার্ড দলের দিকে ইশারা করলো। পরপর দুটি গুলির শব্দ শুনে গাড়ির মধ্যে থাকা মানুষগুলো আতঙ্কগ্রস্ত হয়ে যায়। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। হসপিটালের করিডোরে অপেক্ষা করছে আনোয়ার চৌধুরী, ফায়েজ, খেয়া এবং আহনাফের পিচ্চি বউ মেহের। কাঁদতে কাঁদতে মেহেরের চোখ ফুলে গেছে। অলরেডি টিভি, সোশ্যাল মিডিয়ায় আহনাফ চৌধুরীর ওপর বিরোধী দলের হামলার তীব্র নিন্দার ঝড় উঠেছে। আহনাফের দলের লোকজন প্রায় হসপিটালে ভরে গেছে। আহনাফের বুকের বাম পাশে এবং বাম হাতে গুলি লেগেছে। হয়তো আহনাফকে মার্ডার করার প্ল্যান ছিল তাদের। টানা 3 ঘন্টা অপারেশনের পর ওটি রেড লাইট অফ হলো। ডাক্তার বের হয়ে এলেন। ফায়েজ দৌড়ে গেল ডাক্তারের কাছে। পেছনে পেছনে মেহের দৌড়ে যায়। আহনাফের কি অবস্থা? আল্লাহ রক্ষা করেছেন বলে, নয়তো হৃৎপিণ্ড 1 ইঞ্চি উপর দিয়ে গুলি বেরিয়ে গেছে। অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। বাকি কন্ডিশন ওনার জ্ঞান ফিরে এলে বোঝা যাবে। আঙ্কেল, একটাবার আমি আহনাফের কাছে যাব। ডাক্তার মেইলি কণ্ঠস্বরের অনুসরণ করে তাকাতেই দেখতে পেল ষোড়শী বয়সী পিচ্চি এক মেয়ে। চোখ দুটো ফুলে গেছে কান্না করার ফলে। ডাক্তার ফায়েজের দিকে তাকিয়ে বলল, কিন্তু এখন তো রোগীর কাছে কাউকে অ্যালাউ করতে পারবো না। রোগীর জ্ঞান ফিরে এলে তবেই দেখা করতে পারবেন। ডাক্তার চলে গেল। ফায়েজের হাতটা ধরে মেহির কান্না করতে করতে বলল, আপনি বলে ঠিকই ডক্টর আমায় আহনাফের কাছে যেতে দিত ভাইয়া। ফায়েজ মেহেরের মাথায় হাত রেখে বলল, সব জায়গায় জোর চলে না পাগলি। আহনাফের জ্ঞান ফিরুক, তুই সবার আগে ওর সঙ্গে দেখা করিস, কেউ তোকে বাধা দেবে না। খেয়া এসে মেহেরকে এক পাশে জড়িয়ে ধরল। মেহের যেন এই আশ্রয়টুকু খুঁজছিল। খেয়াকে জড়িয়ে ধরে বলল, পিচ্চি মেয়েটার কথা শুনে খেয়া দীর্ঘ শ্বাস ফেলে মনে মনে বলল, অনুভবের সঠিক নাম যে জানে না, তাকে কি কঠিন মায়ায় বেঁধে ফেললেন আহনাফ? আপনার পিচ্চি বউ আপনাকে হারানোর ভয়ে কতটা কষ্ট পাচ্ছে আপনি যদি নিজের চোখে দেখতে পারতেন। পরদিন সকাল 8টার দিকে আহনাফের ডাক্তার এসে জানালো আহনাফের জ্ঞান ফিরেছে। এখন দেখা করা যাবে তার সঙ্গে। ফায়েজ, খেয়া আর মেহের হসপিটালে ছিল। আনোয়ার সাহেবকে রাতে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল ফায়েজ। খেয়া ফায়েজকে কানে কানে বলল মেহেরকে আহনাফের কাছে পাঠানোর জন্য। ফায়েজ বলল, আমিও এটাই ভেবে রেখেছিলাম। ফায়েজ খেয়াকে বসিয়ে রেখে মেহেরকে নিয়ে আহনাফের ক্যাবিনের সামনে দিয়ে এলো। মেহের কাঁপা কাঁপা হাতে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। আহনাফ ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ঝাপসা চোখে লাগা দৃষ্টিতে দেখলো তার মেহের তার দিকে এগিয়ে আসছে। ডাক্তার মেহেরকে দেখে বের হয়ে গেল। মেহের দাঁড়িয়ে আছে। আহনাফ হাতের ইশারায় কাছে ডাকলো ওকে। মেহের ভয় পাচ্ছে। আহনাফের সারা বুক জুড়ে ব্যান্ডেজ।
আর কি যেন লাগিয়ে রেখেছে। মেহের নাম জানে না এসবের, তবে যা বুঝতে পারছে আহানাফের অবস্থা খুব একটা ভালো নয়। আহানাফ হাত বাড়িয়ে দিল। মেহের কান্না চেপে রেখে আহানাফের বাড়িয়ে দেওয়া হাতে তার হাতটা রাখলো। মেহের আহানাফের বেদের একটুখানি জায়গা জুড়ে বসলো। আহানাফের মলিন চেহারা দেখে মেহের অন্য পাশে মুখ লুকিয়ে চোখের পানি মুছলো। আহানাফ মেহেরকে দেখে বুঝতে পারলো মেহের তার জন্য কাঁদছে। আর কি চাই আহানাফের? বউটা অবশেষে তার ব্যথায় নিজে কাঁদছে। ভালোবাসি শোনার প্রয়োজন নেই। আহানাফের জন্য মেহেরের সামান্য কাতরতা যথেষ্ট। কান্না করছে কেন? আমি ঠিক আছে। বহু কষ্টে দুটো বাক্য উচ্চারণ করলো আহানাফ। মেহেরের যেন কান্না বেড়ে গেল, অথচ কান্না চেপে রাখার কত চেষ্টা চলেছে তার মাঝে। মেহের আহানাফের মুখের দিকে তাকিয়ে চোখ দুটো মুছতে মুছতে বলল, আমি কাঁদতে চাইছি না, কিন্তু চোখ দুটো থেকে আপনা আপনি পানি পড়ছে। আমার সামনে এসো। মেহের আরেকটু সামনে এগিয়ে বসলো। আরেকটু কাছে। মেহের আরেকটু কাছে বসলো। এবার দেখো তো আমার বুকটায় কি যেন বিঁধছে। মেহের ব্যতিব্যস্ত হয়ে আহানাফের বুকের উপর ঝুঁকে দেখছিল। হুট করে নিজের কপালে গোফযুক্ত ঠোঁটের স্পর্শে চকিত নজরে তাকালো আহানাফের মুখের দিকে। আহানাফ হেসে বলল, কান্না করবে না, তোমাকে কাঁদতে দেখলে সত্যি এখানটা কে যেন খোঁচা দেয়। বুকের বা পাশে চোখের ইশারায় দেখালো আহানাফ। মেহের চোখে জল, অথচ ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠেছে। আহানাফের সুস্থ হতে সময় লাগলো প্রায় 1 মাস। দলের সকল কর্মকাণ্ড থেকে আপাতত কিছুদিন দূরে আছে। ওর ওপরে হামলা করা 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। রিমান্ডে আছে তারা, কিন্তু আসল ষড়যন্ত্রকারীর নাম বলছে না আসামি 4 জন। মেহের এখন আহানাফের রুমে ঘুমায়, তবে সম্পর্ক সেই আগের মতো। স্বামী স্ত্রীর মতো 8-10টা স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি তাদের মধ্যে। আহানাফকে যতটা সেবা করা যায় ঠিক ততটুকু সেবা করেছে মেহের। পাশাপাশি এসএসসির পরীক্ষা এগিয়ে আসছিল বলে পড়াশোনাও করতে হচ্ছিল। খেয়া ছিল বলে মেহেরের জন্য সবটা সহজ হয়ে যাচ্ছিল। আহানাফের খাওয়া দাওয়া, ওষুধ খাইয়ে দেয়া সবই মেহের নিজ দায়িত্বে করত। শুধুমাত্র গোসলের সময় আহানাফ মেহেরকে কাছে ঘেঁষতে দিত না। একজন সার্ভেন্ট রাজু নামের ছেলেটা আহানাফকে হেল্প করত। ব্যাপারটা সবাই লক্ষ্য করেছে, বাট কেউই কিছু বলেনি। একদিন সকালে আহানাফ ডাইনিং টেবিলে সবাইকে জানালো মেহেরের এবার তাদের বাড়িতে গিয়ে থাকা উচিত, অন্তত পরীক্ষা শেষ হবার আগ পর্যন্ত। খেয়া এবং ফায়েজ অবাক হয়ে গিয়েছিল আহানাফের সিদ্ধান্ত শুনে। আনোয়ার চৌধুরী কিছু বললেন না, কিন্তু মেহের আর খেতে পারল না কিছু। গলার কাছে এসে কিছু একটা আটকে গেল। আহানাফ আর চোখে মেহেরের দিকে একবার তাকিয়ে উঠে চলে যায় সেখান থেকে। সেদিন বিকালে মেহেরের বাবা আফতাব মির্জা এলো মেহেরকে নিয়ে যেতে। আহানাফ বাড়িতে ছিল। মেহের শেষবারের মতো আহানাফের কাছে বিদায় নিতে এলো। আহানাফ তখন ছাদে কার্নিশে দাঁড়িয়েছিল, হাতের আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। মেহেরকে দেখে সিগারেট ফেলে দেয় আহানাফ। মেহের ধীর পায়ে হেঁটে আহানাফের পাশে দাঁড়ালো। আহানাফ মেহেরের দিকে ঘুরে দাঁড়ালো, রেলিংয়ে হেলান দিয়ে। মেহেরের পা থেকে মাথা পর্যন্ত চুপ বলিয়ে নিল। মেহের কাচুমাচু করে বলল, বাবা এসেছে, আমি চলে যাচ্ছি। আহানাফ শুনলো কিনা কে জানে, সে তো তার বউটাকে দেখছে। নীল জামদানি শাড়ি পরেছে মেহের। নীল জামদানি শাড়ির ফাঁকে ফর্সা উদর উকি দিচ্ছে যে। আহানাফ ঢোক গিলল, তারপর উন্মুক্ত উদরের ফাঁকে হাত রেখে মেহেরকে কাছে টানলো। মেহের যেন এতটুকু স্পর্শের অপেক্ষায় ছিল। আহানাফের সামনে দাঁড়িয়ে নত মুখে বলল, আমি জানি আপনি সব সময় সঠিক সিদ্ধান্ত নেন, আজও নিয়েছেন হয়তো। আহানাফ মেহেরের কোমরে শক্ত করে খামচে ধরল। মেহের ব্যথায় চোখ কুঁচকে ফেলল। আহানাফের বুকের ওপর পাঞ্জাবির অংশটুকু খামচে ধরেছে। আহানাফ মেহেরের দিকে ঝুঁকে বলল, শাড়িটা খুলে সুন্দর করে ভাঁজ করে আমার আলমারিতে রেখে যাবে। আজকের পর থেকে শাড়ি পরবে না, শাড়ি কেবল আমার সামনে পরবে। আমি একমাত্র হকদার,
তোমার শাড়িতে দেখা রূপের। মেহের মাথা নাড়িয়ে আহনাফের দিকে তাকিয়ে বলল, তাহলে আসছি আমি।